শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আজকে যে সেই এপিসোড তোমাদের বাংলা পাঠ্য বিষয়ের নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখো, একটু কবি পরিচিতি আসি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে 19 অক্টোবর 1924 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন জিতেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ছিলেন কলকাতার বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক। কবির মায়ের নাম প্রফুল্ল নন্দিনী দেবী। কবির শিক্ষারম্ভ হয় গ্রামের পাঠশালায়। অবশ্য তার কলেজীয় শিক্ষা চলে বঙ্গবাসী ও সেন্ট পলস কলেজে। সাংবাদিকতাকে পেশা করে নীরেন্দ্রনাথ কর্মজীবন শুরু করেন। বাংলা আধুনিক কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শিশু অবস্থা থেকেই কবিতা লেখা শুরু করেন। নীল নির্জন তার প্রথম কাব্যগ্রন্থ। কবির বয়স তখন 30। এছাড়াও তার অন্যান্য কয়েকটি কাব্যগ্রন্থ হল অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, কলকাতা যিশু, উলঙ্গ রাজা, রূপকাহিনী, পাগলা ঘণ্টি ইত্যাদি। কাব্য সাহিত্যে অবদানের জন্য কবি নীরেন্দ্রনাথ তারাশঙ্কর পুরস্কার লাভ করেন 1973 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার লাভ করেন এবং উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য 1974 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। এবার দেখো, এই ছোট্ট আলোচনার পর তোমাদের আবহমান কবিতাটির উৎস নিয়ে আলোচনা করব। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখেন 18ই ভাদ্র 1365 বঙ্গাব্দে। কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয় 1367 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায়। আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়ে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এবার তোমাদের টেক্সটে যদি আসি, তাহলে সর্বপ্রথমে তোমাদের একটাই প্রশ্ন আসবে, বা তোমরা একটা প্রশ্নের জন্য উদ্গ্রীব হয়ে আছো যে আবহমান এই শব্দটির অর্থ কি। দেখো, আবহমান অর্থাৎ যুগ যুগ ধরে চলে আসা বা চিরকালীন, চিরপ্রচলিত, চিরন্তন, এই অর্থেও তোমরা ব্যবহার করতে পারো। যাই হোক, কবি কি বলছেন কবিতাটা একবার দেখে নাও। স্ক্রিনের দিকে চোখ রাখো। টেক্সট বইটা এখানেই তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অনুচ্ছেদটা প্রথমে আলোচনা করব। কবি বলছেন, জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এখন জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। লাউ মাচাটার পাশে বাড়ির উঠোন, তার পাশে গিয়ে দাঁড়াতে বলার অর্থ জন্মভূমিতে উপস্থিত হওয়া। বাড়ি ও বাড়ির উঠোন হলো অনির্দিষ্ট মানুষটির জন্মস্থানের প্রতীক। প্রথমেই একটা কথা তোমাদেরকে বলেছি, আবহমান কথাটির অর্থ নিরবচ্ছিন্ন, ক্রমাগত বা চিরপ্রচলিত, অর্থাৎ যা অনাদিকাল থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে বহমান থাকবে। এই অর্থের পরিপ্রেক্ষিতে যদি বিচার করো, তাহলে কবিতাটার নামকরণ আবহমান সার্থক। তো যাই হোক, এবার আমরা ফিরে আসছি তোমাদের মূল আলোচনায়। কবি বলছেন, জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া। আবহমান কবিতায় গ্রাম ছাড়া শৈশবহারা পাঠকের ব্যক্তিমনের উদ্দেশ্যে কবির কিন্তু এই আকুতি। একই সঙ্গে এই আকুলতা কবির নিজের মনের মধ্যেও। কবি বলছেন সেই জন্য, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা। এবার প্রশ্ন, উঠান শব্দটির আভিধানিক অর্থ ঘরের সামনের উন্মুক্ত আঙিনা বা প্রাঙ্গণ। কিন্তু কবিতায় উঠান এই ভিটেচ্যুত বা ভিটে থেকে হারিয়ে যাওয়া মানুষের জন্মস্থান বা মাতৃভূমির স্বরূপ স্বাধীন মুক্ত পরিসরের প্রতীক হয়ে উঠেছে। কবি স্বভূমিহারা মানুষকে তার আজন্ম পরিচিতি মাটি হওয়ার পরিপূর্ণ সেই প্রাণময় আশ্রয়ভূমিতে গিয়ে দাঁড়ানোর একটা ডাক দিয়েছেন। বললেন, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে। এবার প্রশ্ন, লাউ মাচাটার পাশে। দেখো, আবহমান কবিতাটি গ্রাম বাংলা ও তার কোল থেকে বিচ্যুত সন্তানের পারস্পরিক অনুরাগ ও আকুলতার একটা পরিচয়। লাউ মাচা বাংলার গ্রামীণ গৃহস্থ জীবনের সহজলভ্য সমৃদ্ধি ও সচ্ছলতার সূচক।
আবার যদি দেখো অন্যদিকে, তাহলে লাউ মাচার অনুষঙ্গে অবলম্বন বা আশ্রয়ের এক প্রচ্ছন্ন ব্যঞ্জনও কিন্তু ফুটে উঠেছে। কবি আজন্ম চেনা জন্মস্থানের প্রকৃতি লালিত চিরন্তন অবলম্বন বা শিকড়ের নিবিড় সান্নিধ্য হৃদয়ে অনুভব করেন বলেই লাউ মাচাটার পাশে এই কথাটি ব্যবহার করলেন। খুব সহজ বক্তব্য। কবি বলছেন, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে। তারপরেই একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যপট। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। গ্রাম্য প্রকৃতির সহজ সরল সুন্দর ও শান্তিময় জীবনে ফিরে আসার ডাক জানিয়ে ছোট্ট ফুলটি বারবার যেন দুলছে সন্ধ্যার বাতাসে। আসলে এই যে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই ভাবনাতে কবি যেন গ্রামের নিবিড় টানে ফিরে আসার ডাক দিলেন। পরবর্তী অংশে বলছেন কবি, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। কে? অনির্দেশক সর্বনাম। এখানে কবি কে বলতে অনির্দিষ্ট মানুষকে বুঝিয়েছেন। অনেক বছর আগে মানুষ যখন বসতি গড়ে গৃহী হলো, তখন তারপরেও জল মাটি হাওয়া গাছগাছালি নিয়ে যে প্রকৃতি জগৎ, তাকে গভীরভাবে ভালোবেসে বাড়ি তৈরি করে বসবাস করতে থাকে। এখন নাগরিক জীবনের সুখভোগের হাতছানিতে যারা নিজের শৈশবের ভিটেমাটি ছেড়ে গিয়ে সেখানে হাঁপিয়ে উঠে ফেলে আসা জন্মভূমিতে আবার ফিরে আসার স্বপ্ন দেখেছে, তাদের কথাই কিন্তু কবি এখানে বললেন। আগে এরা এইখানে অর্থাৎ এই গ্রামের প্রকৃতির কোলে লালিত পালিত হয়েছে। এখানকার প্রকৃতির সঙ্গে তাদের একাত্মতা ঘটেছে এবং গভীর অনুরাগে তারা এখানে ঘর বেঁধেছিল, কিন্তু আজ তা তাদের কাছে অতীত। তাই বললেন, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। তারপরেই বলছেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। কাজের তাগিদে মানুষকে অন্যত্র, তা শহর বা নগর হতে পারে, চলে যেতে হয়, কিন্তু সে তার জন্মস্থান তার প্রিয় মাতৃভূমির টানে সময় অবসরে ফিরে ফিরে আসে। তার বাল্যকাল থেকে পরিচিত এই মাটি হাওয়া যারা অন্তর দিয়ে ভালোবেসেছে, তাদের কি ভুলতে পারে না। তাই এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। আবহমান কবিতায় একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, কবি গ্রাম ছাড়া দেশত্যাগী মানুষের অন্তর্মনের আকুলতাটিকে খুব ফুটিয়ে তুলেছেন। গ্রামীণ প্রকৃতির উন্মুক্ত শ্যামলিমায় অনুরাগ ও একাত্মতায় কাটানো শৈশব স্মৃতির অচ্ছেদ্য বন্ধন তাকে আলোড়িত করে। আজন্ম চেনা উঠান, লাউমাচা, ছোট্ট ফুলের স্বপ্নময় দোদুল্যমানতার আহ্বান বার্তা মাতৃভূমি হারা মানুষটিকে ফিরতে অনুপ্রাণিত করেছে। তাই নিজের হারিয়ে যাওয়া শিকড়ের অমোঘ আকর্ষণেই সে স্বভূমিতে আবার ফিরে আসতে উদ্বুদ্ধ হয়েছে। পল্লী প্রকৃতির কোন এক নিভৃত অন্তরে নিবিড় অনুরাগে তারা ঘর বেঁধেছিল। সেখানকার উঠান, লাউমাচা, ছোট ফুল, ঘাসের প্রাণময় গন্ধ, বাগানের শুভ্র কুন্দ ফুলের হাসি, অর্থাৎ হাওয়া ও মাটির অমোঘ আকর্ষণই তাকে আবার স্বদেশে ফিরিয়ে আনে। কেননা শৈশবের স্মৃতি বিজড়িত জন্মস্থানের মাটি হাওয়ার চিরন্তন ডাকের আরতি কবির নির্বাসিত ব্যক্তিমনকে অফুরন্ত মুক্তির আকুলতায় জীবনভর জাগিয়ে রাখে। তাই এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে ফিরে আসে। তাই বলছেন এবং কবি, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কোনো কিছু শেষ হয়ে যায় না। জল হাওয়া মাটি শাশ্বতকালের আবহমানকালের ওরা থাকে যথারীতি। সময় বেড়ে চলা বা বয়স বেড়ে চলা ও বয়সজনিত বুড়ো হওয়ার প্রতীক হলো নোটে গাছটার বুড়িয়ে ওঠা, কিন্তু তার অর্থ শেষ হয়ে যাওয়া নয়। তাই নোটে গাছ মুড়োয় না, অর্থাৎ ছিন্নমূল শেষ হয়ে যায় না। এখন একটা জিনিস খেয়াল করো, একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে।
কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে, জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ গতিতে। আর শহরে ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কিন্তু শেষ হয়ে যায় না। খুব সহজ কথায় বলতে গেলে লোককাহিনীর গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নোটে গাছটি মুড়িয়ে যায়। দেখবে তোমরা যখন ছোটবেলায় গল্প শুনেছো তখন দেখবে গল্প কথকরা তোমাদের বলেছিলেন, আমার গল্প ফুরালো, নোটে গাছটা মুড়ালো। এক্ষেত্রে কিন্তু নোটে গাছটা মুড়িয়ে যায় না, কিন্তু বুড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। একটা চিরন্তন প্রবহমানতার কথা এক্ষেত্রে ফুটে উঠেছে। কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হয়, কিন্তু প্রকৃতি লালিত আজন্ম চেনা উঠোন, লাউমাচা, কুন্দফুল, সান্ধ্য নদীর হাওয়ার পরিপূর্ণ মাতৃভূমির স্বরূপ স্মৃতিপট থেকে কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। তাই তার কোনো কিছুই ফুরিয়ে যায় না, বরং নোটে গাছটা বুড়িয়ে যায় কিন্তু মুড়োয় না। তারপরেই কবি আবার বলছেন, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। খুব সুন্দর একটা ভাবনা। কি বলছেন না, সেই লাউ মাচা, সেই পরিচিত জায়গা যেখানে কবি বারংবার ফিরে আসার আকুতি জানাচ্ছেন। কবি বারংবার ফিরে আসার জন্য একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাই বলছেন যে আবার গিয়ে দাঁড়া ওই লাউ মাচাটার কাছে। অর্থাৎ কবির হৃদয়ে বারবার অনুরণিত হচ্ছে যে যেন আবার মাতৃভূমির টানে, গ্রাম্য মাটির টানে যেন ফিরে আসতে পারে। এরপরেই কিন্তু কবি একটা অন্য বার্তা দিলেন। কি বলছেন দেখো, বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। গ্রামে আসা যাওয়া কিন্তু শেষ হয় না, আর ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এই আসা যাওয়ার যে একরক্ষা দুরন্ত তাগিদটা কিন্তু বেঁচে থাকে। স্মৃতিতাড়িত মানুষের আপন জন্মের আঙিনায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা চিরদিনের। তাই মাতৃভূমির নিবিড় অনুরাগকে হৃদয়ে অনুভব করার ব্যাকুলতা মূর্ত হয়ে ওঠে দুরন্ত পিপাসা এই শব্দবন্ধের মাধ্যমে। একসময় গ্রাম জীবনকে নিবিড়ভাবে ভালোবেসে মানুষ তার বসতি তৈরি করেছিল। বাংলার মাটিকে, হাওয়াকে ভালোবেসে তারা ঘর বেঁধেছিল। উঠোনে লাউ মাচায় ছোট্ট ফুল ছিল সেই সযত্নে লালিত জীবনের প্রতীক। পরবর্তীকালে নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য এবং সুখের সন্ধানে মানুষ শহরমুখী হয়। কিন্তু শহর জীবন তাকে অর্থ সম্পদের অধিকারী করলেও সুস্থভাবে বেঁচে থাকার সন্ধান দিতে পারে না। ক্লান্তি আর অবসন্নতা ঘিরে ধরে থাকে। যন্ত্র সভ্যতার দম বন্ধ করা চাপে হাঁপিয়ে ওঠে মানুষ, ফলে তার মধ্যে তীব্র হয় ফিরে আসার আরতি। গ্রাম জীবনের সরলতার, প্রকৃতির সহজতা তার মধ্যেই ফিরে আসার আকর্ষণ তৈরি করে। মাটিকে, হাওয়াকে ভালোবেসে ফিরে আসা তাই চলতেই থাকে। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে প্রকৃতির কাছে ফিরে আসার যে আকাঙ্ক্ষা, তা মানুষের মনে চিরকালীন, তা কখনো ফুরায় না। তাই কবি বলছেন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। প্রকৃতির স্নেহ ভালোবাসার স্পর্শ গন্ধের প্রতীক হলো ঘাসের স্পর্শগন্ধ। গ্রামের স্নেহময় প্রকৃতির স্পর্শগন্ধের জন্য একরোখা দুরন্ত পিপাসার্ত মানুষটি দিনভর ঘাসের স্নেহস্পর্শ, প্রাণময় স্নিগ্ধ সবুজ গন্ধ আপন মনে প্রাণ ভরে শরীরে মেখে নেয়। আর রাতভর তারায় তারায় আঁকে জীবনের হারিয়ে যাওয়া কিংবা না পাওয়া অতৃপ্ত নানা বাসনা। তাই বলছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ এই যে আকাঙ্ক্ষা ফিরে আসার, এই ফিরে আসার আকাঙ্ক্ষা কিন্তু নষ্ট হয় না। যে কোনো ব্যক্তি জীবনের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু জীবন প্রবাহ বিনশ্বর। সেই আদিম যুগে কোটি কোটি বছর পূর্বে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। আজ এত বছর পরেও সেই প্রাণধারা নিরবচ্ছিন্নভাবে বয়ে চলেছে প্রাণ থেকে প্রাণান্তরে। এই প্রাণ প্রবাহ বহু পুরাতন, সৃষ্টি সে আদিকাল থেকে তার যাত্রা শুরু। তাই সে বৃদ্ধ, কিন্তু বার্ধক্যজনিত কারণে তার বিনাশ হয়নি, তার বিনাশ হতে পারে না। সে এখনো সমান সতেজ গতিতে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে।
এই তত্ত্বকথাটাই বলা হচ্ছে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না। ঠিক তারপরেই কবি বলছেন আবার সেই নির্দেশ, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। খুব সুন্দর একটা ভাবনা, আবার সেই একই ভাবনা। অনেক বছর আগে গ্রামের যে গ্রামকে গভীর অনুরাগে ভালোবেসে গ্রামে বাস ছিল মানুষের, বাড়ির উঠান ছিল, লাউয়ের মাচা ছিল, তাতে ছোট ফুল ফুটতো, সন্ধ্যার বাতাসে সেই ফুল দুলত। তারপর জীবিকা অর্জনের তাগিদে নগরবাসে চলে যেতে হয় তাদের কাউকে কাউকে, কিন্তু গ্রামের বাড়ি, গ্রাম্য প্রকৃতি, কোনো কিছুর সঙ্গে নারীর বাঁধন ছিন্ন হয় না। ফিরে আসার আরতি নিয়েই যেন সেই উঠানে দাঁড়াতে বলছেন কবি, বলছেন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। সেই পরিচিত লাউ মাচার পাশে কবি কিন্তু আবার দাঁড়াতে বলছেন। ঠিক তারপরেই কবি বলছেন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। জীবন ও জীবিকার স্বার্থে মানুষকে অনেক সময় জন্মভূমির বাইরে যেতে হয়, তাতে মা ও সন্তান উভয়ের দুঃখ কষ্ট ও যন্ত্রণা থাকে। দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান হয় না। কুন্দফুল শুভ্র ও অনাবিল, বাগানে তার হাস্যময় অবস্থান, দুঃখ যন্ত্রণার পাশে আনন্দের অবস্থিতি। সহজ কথায় বলতে গেলে গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনে নিত্যসঙ্গী, মোটা ভাত কাপড়টুকু সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দুঃখ জীবনে চিরস্থায়ী আসল লাভ করে নেয় অনেক সময়। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের উপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। প্রতিদিন তাদের জীবনে নিত্য নতুন বা দুঃখের অফুরন্ত যোগান থাকে। এক দুঃখের রাত ভোর হলে তারা আর একটি দুঃখের দিকে প্রত্যক্ষ করে। একটি দুঃখময় জীবনের পথ চলা তাই তাদের কখনোই শেষ হয় না। কুন্দ ফুলের মতো ছোট্ট ফুল যেমন প্রকৃতির বুকে সৌন্দর্যের পরোয়ানা বহন করে আনে, তেমনি ছোট ছোট আনন্দঘন মুহূর্ত অন্ধকারময় জীবন মুহূর্তে আলোর বার্তা বয়ে আনে। জীবনের এই সহজ সরল অমোঘ তত্ত্বই কিন্তু আলোচ্য অংশে প্রকাশিত হয়েছে। তাই কবি বলছেন পরে, তেমন করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার পাশে আনন্দের অবস্থিতি যেমন থাকে, তেমনি নিত্য নৈমিত্তিক যে প্রাকৃতিক ঘটনা তাও যথারীতি ঘটতে থাকে। সূর্য ওঠা, দিনের শেষে সূর্য ডুবলে ছায়া নেমে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা, নদী থেকে সন্ধ্যার শীতল বাতাস ছুটে আসা, সবই আবহমান কালের, চিরকালীন ও চিরন্তন। তাই বলছেন, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। প্রকৃতি লোকের শাশ্বত বহমানতার দৃশ্য কখনো বদলায় না। সূর্যের সৌর করজ্জ্বলতার পাশেই ছায়াময় আধারের মন্থর গাম্ভীর্য যেমন ফিরে ফিরে আসে, তেমনি ঘয়ানয়মান ছায়ার বুক চিরে দুরন্ত উচ্ছ্বাসে ছুটে আসে নদীর হৃদয় উজাড় করা সান্ধ্য বাতাস। এ সব কিছুই আবহমান কালের। মায়াময় প্রকৃতির এই সমস্ত আজন্ম চেনা অনুষঙ্গ নির্বাসিত ব্যক্তি মনে চিরকালীন মুক্তির আবেদন জাগায়। তাই কবি বললেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। সেই পরিচিত নোটে গাছ, সে বুড়িয়ে ওঠে কিন্তু কখনোই মুড়ায় না। জন্মভূমির সঙ্গে তার সন্তানের অর্থাৎ মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। এই বন্ধন নারীর বন্ধন, যা থেকে মানুষকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা গেলেও চিরকালের জন্য উৎপাটিত করা যায় না। কবির মতে মানুষ তার প্রয়োজনে এবং পারিপার্শ্বিক চাপে কিংবা নগর জীবনের হাতছানিতে তার শৈশবের আঙিনা থেকে দূরে চলে যায়, কিন্তু তার মন থেকে জন্মভূমির স্মৃতি কোনোদিনও মুছে যায় না। ঠিক একইভাবে সন্তানের প্রতি মায়ের স্নেহের মতো মানুষকেও জন্মভূমি ভুলতে পারে না। অর্থাৎ মানুষের সাথে জন্মভূমির যে টান তা ফুরোয় না বলে কবি মনে করেন। ঠিক তারপরেই কবি আবার সেই একই কথার পুনরাবৃত্তি করলেন। কি বলছেন? যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার বাসে, এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কবি কিন্তু সেই একই বার্তা আবার দিলেন।
কি বলছেন, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে। আবার সেই পরিচিত লাউ মাচার পাশে গিয়েই কবি কিন্তু দাঁড়াতে বললেন, যার ফলস্বরূপ যে কবি তার যে পরিচিত যে জায়গা, কবি যে মাতৃভূমির টানে যে ফিরে আসা, সেই ফিরে আসাটাই যেন কবি এখানে বারবার আহ্বান করছেন, ফিরে আসার আকুতি জানাচ্ছেন। সমগ্র কবিতা জুড়ে তোমাদের একটা বিষয় আরেকটা বিষয় জানা উচিত, এই যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের শেষে বলবো। বাংলার লোককথা গল্পে একটি কথা আছে, সেটি হলো যে প্রথমে বলেছি, আমার গল্প ফুরালো নোটে গাছটি মুড়ালো। এখানে এই নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, বয়স বা সময়ের সাথে সাথে আমরা কৈশোর থেকে যৌবন ও যৌবন থেকে বার্ধক্যে উপনীত হই। প্রয়োজনের তাগিদে কিংবা পারিপার্শ্বিক নানান কারণে আমরা চলে যাই দূরে। জন্মভূমির সঙ্গে সঙ্গে যে সম্পর্ক, সেই স্মৃতিতে জমতে থাকা ধুলো, সন্ধ্যার বাতাসে একটা ছোট্ট ফুলের দোলা যেন আমাদের হৃদয়ের স্মৃতিপটকে নাড়িয়ে দেয়। শৈশবে সেই উজ্জ্বল স্মৃতিগুলো যেন আমাদের ঘরে ফেরার ডাক দেয়। বয়সের ভারে ভারাক্রান্ত হলেও আমাদের স্মৃতিপট থেকে তা কিন্তু স্মৃতিপটে থাকে, সেটা চিরভাস্বর। তাই কবি বলেছেন, নোটে গাছটা বুড়িয়ে উঠলেও মুড়োয় না। আর একটা বিষয় যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, যে এই যে জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা, আসলে কবি সে চির পরিচিত জন্ম ভিটের কাছেই যেন কবি ফিরে আসার প্রার্থনা জানাচ্ছেন, ফিরে আসার আকুতি জানাচ্ছেন। খুব সহজ কথায় যদি আমরা দেখি, সমগ্র কবিতা জুড়ে একটা জিনিস কিন্তু আমাদের কাছে খুব ভালো করে যদি বুঝো, দেখো, তাহলে বুঝতে পারবে। কিরকম না, দেখো, শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা চলতেই থাকে এবং একদিন বাংলাদেশের গ্রাম জীবন মানুষ তার বসতি তৈরি করেছিল গভীর অনুরাগে। নাগরিক জীবনে আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা অনেকটাই বিবর্ণ হয়ে গেছে, মানুষ শহরমুখী হয়েছে, কিন্তু তবুও প্রকৃতির টানে, গ্রাম সভ্যতার টানে মানুষ বারবার ফিরে আসে। দম বন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে মাটিকে হাওয়াকে ভালোবেসে মানুষ এসে দাঁড়ায় তার ঐতিহ্যের কাছে। আর সেখানে নোটে গাছটা বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না, কারণ প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে, জীবন একইভাবে সহজ স্বচ্ছন্দভাবে বয়ে চলে। আর বইতে বইতে দেখা যায় পরিবর্তমান সময়ের সঙ্গে সঙ্গে তার বয়স বাড়ে, অর্থাৎ নোটে গাছটা ক্রমশ বুড়োয় কিন্তু মুড়োয় না। শিকড়ের খোঁজে ফিরে যাওয়ার অফুরন অনুভূতি তাকে চিরন্তন মুক্তির আকুলতায় জাগিয়ে রাখে, এক শাশ্বত অনুভূতি। আর এই অনুভূতি সার্বজনীন। আর তাই সব দিক বিচার করে যদি আমরা দেখি, তাহলে দেখব কবিতাটির নামকরণ আবহমান সার্থক। কারণ আবহমান শব্দটির আবিধানিক অর্থ যা চিরকালীন, অর্থাৎ যা চিরকাল চলে আসছে, তাই হলো আবহমান। সমগ্র কবিতা জুড়ে এই যে মানুষগুলোর ফিরে আসার আকুতি, এই যেন চিরন্তন আকুতি, চিরকালীন আকুতি, সময়ের সাথে সাথে মানুষ তার গ্রাম্য ভিটেতে, জন্ম ভিটেতে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এই আবহমানতা চলতেই থাকে। গ্রাম্য প্রকৃতির প্রতি টান, গ্রাম্য প্রকৃতির প্রতি হৃদয়ের যে অনুভূতি, সেটি আবহমান। তাই সব দিক বিচার করে যদি দেখা হয়, তাহলে কবিতার নামকরণ আবহমান সার্থক এবং তাৎপর্যমণ্ডিত। আজকের এই এপিসোড এখানেই শেষ করব। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আর অবশ্যই চ্যানেলটি দেখতে থাকো, কারণ পরবর্তী সময়ে তোমাদের এই টপিক্স থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা